সালাম আলাইকুম। এই খবর যদি ডক্টর মোহাম্মদ ইউনূস জানে তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে? এক ধাক্কায় সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ তারাও কিন্তু অনেকটা দায় মুক্তি পেয়ে যাবে। যখন ভিপি নূরকে চিকিৎসার জন্য গতকালকে তার স্ত্রীর আবদার ছিল প্রধান উপদেষ্টার কাছে তাকে বিদেশ পাঠানোর জন্য, বিদেশ পাঠানোর প্রস্তুতি কমপ্লিট হচ্ছে, এর মাঝখানে এই চাঞ্চল্যকর তথ্য যে ভিপি নূরকে মারের পেছনে আসলে কি কোনো রাজনৈতিক ষড়যন্ত্র ছিল? জি, ভিপি নূরকে মারের পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র ছিল, আর এই ষড়যন্ত্র হচ্ছে নির্বাচনকে পেছনে নেওয়া। আর এই রাজনৈতিক দল হিসাবে যারা এই ষড়যন্ত্রে লিপ্ত তাদের নাম হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলাম। না ভাই, এটা আমার কথা না, এটা হচ্ছে ছাত্র দলের একজন কেন্দ্রীয় নেতা এই চাঞ্চল্যকর তিনি দাবি তুলেছেন। গণ অধিকারের সভাপতি নুরুল হক নূরের উপর হামলায় জামায়াত ইসলামী জড়িত। অভিযোগ, ছাত্র দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। বুঝতে পারছেন কত বড় পদে থাকা একজন নেতা, নিশ্চয় ওনার কাছে গোয়েন্দা তথ্য আছে। এখন কেন জামাত এই কাজটা করছে? আমানের বক্তব্য, জামাত ইসলাম পরিস্থিতি ঘোলাটে করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। গতকালকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে শাখা ছাত্রদলের বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে ছিলেন এই আমান। সেখানে অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ এনেছেন জামাত ইসলামের বিরুদ্ধে। ডাকসু নির্বাচনের শিবিরের জিএস এর প্রার্থিতার বিরুদ্ধে রিটকারী নারী শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের হুমকি, রাবি ছাত্রদল নেত্রীদের হেনস্থা, সারা দেশে নারী শিক্ষার্থীদের সাইবার বুলিং এর প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ হয়। বট আইডি থেকে অনেক ধরনের সাইবার বুলিং করা হয় দাবি করা হয়েছে। সমাবেশে আমানুল্লাহ বলেন, ছাত্র শিবিরের মুরব্বী সংগঠন হচ্ছে জামায়াত ইসলামী। তারা এই মুহূর্তে বাংলাদেশে কোনো নির্বাচন চায় না, সেই জন্য সারা দেশে ইন্টেনশনালি মানে উদ্দেশ্যগতভাবে মবক্রেসি তৈরি করে বোঝাতে চাচ্ছে বাংলাদেশে নির্বাচনের কোনো পরিবেশ নেই। নুরুল হক নূরের যে ঘটনা ঘটেছে, সাম্প্রতিক সময়ে যতগুলো ঘটনা আপনারা দেখবেন দুপক্ষেই জামাতের লোক আছে, অর্থাৎ ভেতরে ঢুকে একটা স্যাবোটাজ তৈরি করে পরিস্থিতি ঘোলাটে করা এবং বাংলাদেশের মানুষকে জানান দেওয়া যে এই মুহূর্তে কোনো নির্বাচন হতে পারে না। প্রতিটি ঘটনার পরে তাদের কোনো না কোনো দায়িত্বশীল বক্তব্য দিয়ে থাকে, মানে তারা দেশে যদি এই পরিস্থিতি চলে নির্বাচন কি অবস্থা, নির্বাচনের কি অবস্থা আছে? সুতরাং নির্বাচন পেছানোর যে ষড়যন্ত্র, এই খেলা মানুষ বুঝে গেছে। এখন নির্বাচন পেছানোর বিষয়ে কি জামাত আসলে কোনো অবস্থান নিয়েছে। জামাতের পিআর পদ্ধতি আরো বেশ কিছু জিনিস নিয়ে জামাত তাদের অবস্থান অনড় রেখেছে। এমনকি গেল 2 থেকে 3 দিন আগে জামাত ইসলামের একদম কেন্দ্রীয় পর্যায়ের যারা সিনিয়র নেতারা আছেন তাদের মধ্যে একটা কিন্তু বৈঠক হয়েছে, আর সেই বৈঠকে নির্বাচন ইস্যুতে অনেক কথা হয়েছে। কিন্তু ভিপি নুরুল হক নূরকে মারের পেছনে জামাত ইসলাম আসলে কিভাবে জড়িত? তারা কি সেনাবাহিনীতে তাদের সদস্য আছে, পুলিশে তাদের সদস্য আছে যে তারা ফোন করে বলছে ফাড়াই ফেলো? মানে আমানুল্লাহ আমার এই যে দাবিটা করলেন, এটা নিয়ে অলরেডি বিচার বিভাগীয় একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমানুল্লাহ আমানের এই মন্তব্য আসলে কতটুকু যৌক্তিক সেটা প্রশ্নের দাবিদার। নিশ্চয়ই আমানুল্লাহ আমান এই বক্তব্য ক্লিয়ার করবেন যে তিনি কিভাবে এটা শিওর হলেন। আমরাও জাতি হিসাবে জানতে চাই নূরকে পেটানোর পেছনে আসলে কারা জড়িত। ডক্টর মোহাম্মদ ইউনূসের মনের যে অবস্থাটা, এটা যদি দেখার মেশিন থাকতো, আমার মনে হয় যে ওনার চেহারা মাঝে মাঝে যখন দেখি বা ধরেন বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে উনি যখন বৈঠক করেন, অনেকটা অসহায়ত্ব ওনার চেহারায় ফুটে ওঠে। এটার মূল কারণ হচ্ছে এই মুহূর্তে রাষ্ট্রের যে স্টেক হোল্ডার যারা আছেন পলিটিক্যালি বা ধরেন মাঠ পর্যায়ে যারা ভাইব ক্রিয়েট করতে পারেন, তো সেই ভাইবটা ক্রিয়েটের জন্য এতদিন যাবত ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি কোনো রাজনৈতিক দলকে লিড না করলেও এনসিপির একটা মদত অথবা সমর্থন তিনি মাঠ পর্যায়ে পেতেন, যেখানে তিনি কি বলা হয় যে ধরেন একটা ইস্যুতে তিনি আটকে যাচ্ছেন অথবা এটাকে কন্ট্রোল করা যাচ্ছে না, তো মাঠ পর্যায়ে ওনার স্পোকার হিসাবে বা স্পিকার হিসাবে এনসিপির নেতাকর্মীরা কথা বলতো। কিন্তু গেল 2 থেকে 3 মাস যাবত নির্বাচনকে কেন্দ্র করে এই এনসিপির সাথেও ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা দূরত্ব তৈরি হয়েছে। পাশাপাশি ওনার উপদেষ্টা পরিষদের মধ্যে এক ধরনের ফাটল আছে, যেমন উপদেষ্টা আসিফ, আবার আসিফ নজরুল স্যার, ওনাদের মধ্যে ডিভাইডেশন আছে। ইভেন ডক্টর ইউনূসকেও নানান কটূক্তি অথবা খুবই কড়া ভাষায় এখন প্রতিবাদ করছে এনসিপি। তো এই মুহূর্তে তিনি আসলে করবেন কি? কেন এতগুলো কথা বললাম? আজকে ওনার সাথে 7 দলীয় 7টি রাজনৈতিক দলের সাক্ষাৎ হয়েছে, গতকালকে বেশ কয়েকটা হয়েছে। তো এই টোটাল আলোচনার যে মূল বিষয়বস্তুটা ছিল ভিপি নূরকে নির্যাতন ইস্যুকে কেন্দ্র করে জাতীয় পার্টির রাজনীতিটা নিষিদ্ধ করা, আওয়ামী লীগের ফেসিজমের দোসর হিসাবে জাতীয় পার্টির রাজনীতি বাংলাদেশে বন্ধ করতে হবে। কারণ জাতীয় পার্টির লেজ ধরে অথবা জাতীয় পার্টির মধ্যে অনুপ্রবেশ করে আওয়ামী লীগের
পুনর্বাসন ঘটতে পারে, অথবা আওয়ামী লীগ তাদের রাজনৈতিক অবস্থানগুলো বা রাজনৈতিক কার্যক্রম পরোক্ষভাবে পরিচালিত করতে পারে, অথবা রাষ্ট্রের মধ্যে নিজেদের অবস্থান পুনর্গঠন এই কাজগুলো করতে পারে। সেই পারসেপশন এবং কি বলা হয়েছে কনসেপ্ট থেকে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা নিয়ে মোটামুটি 25টা দল তারা এক ধরনের একমত পোষণ করেছেন। এখন তারা যেটা পোষণ করেছেন এটা তাদের পলিটিক্যাল স্ট্যান্ড, কিন্তু সরকারে যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আসলে এই মুহূর্তে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে পারবেন কিনা, অথবা তার সরকার নির্বাচনের আগ মুহূর্তে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবে কিনা। এখানে দুইটা পয়েন্ট আছে। একটা পয়েন্ট, আওয়ামী লীগকে যে আইনে নিষিদ্ধ করা হয়েছে, জুলাই আগস্টে ছাত্রলীগ যুবলীগ এছাড়া বিভিন্ন সময় গেল 15 বছর তাদের বিভিন্ন কর্ম অপকর্ম এগুলাকে বেসিস করে, ইভেন জুলাই আগস্টে যে মামলাগুলো হয়েছে সেটার বেসিসে আমাদের দ্রুত বিচার ট্রাইব্যুনাল থেকে এই সিদ্ধান্তটা নেওয়া সহজ হয়েছে। দল কিন্তু নিষিদ্ধ হয় নাই, আবারও বলি। তো এখন জাতীয় পার্টিকে সাময়িকভাবে এই নির্বাচনের আগে তাদের সাংগঠনিক কার্যক্রম বন্ধ রাখার জন্য আইনি পদক্ষেপ নেওয়া কি সরকারের পক্ষে সোজা হবে নাকি কঠিন? বেসিক্যালি কঠিন হবে। কেন কঠিন হবে? জাতীয় পার্টিকে যখন আপনি সন্ত্রাসী আইনে আনবেন, যদি ভিপি নুরের উপর হামলাটা জাতীয় পার্টির নেতাকর্মীরা করত, তাহলেও এটা একটা বেসিস হিসাবে কাজ করে যেত। অথবা জাতীয় পার্টির নেতাকর্মীরা এমন কোন বড় ঘটনা ঘটায় যে এই ঘটনাকে কেন্দ্র করে যে হ্যাঁ একটা সন্ত্রাসী দল হিসেবে তারা চিহ্নিত হচ্ছে, সন্ত্রাসী কার্যক্রম। কিন্তু জাতীয় পার্টির সন্ত্রাসী কার্যক্রম আপনি কিন্তু খুব বেশি পাবেন না। আর এখন যেটা হচ্ছে আঘাত প্রতিঘাত, যেমন আপনি জাতীয় পার্টির অফিস ভাঙবেন, তারা আপনারে পিটাবে মারবে, এটা খুব সিম্পল। আপনি প্রটেস্ট করবেন যেখানে রাষ্ট্র ব্যর্থ হবে। তো এই উসিলাকে কেন্দ্র করে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা যাবে না। তারপরেও এই যে সিচুয়েশন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে গার্জিয়ান হিসাবে অনেকে নিজেদের যে চাওয়া পাওয়ার বিষয়গুলোকে পূরণ করতে চাচ্ছে, সেই ক্ষেত্রে ডক্টর ইউনূস যদি এই সিদ্ধান্ত নেয়, আন্তর্জাতিকভাবে তার যে নোবেল সেটা নিয়ে একসময় প্রশ্ন উঠে যাবে, বা ডেমোক্রেসিকে সংজ্ঞায়িত করা বা ডেমোক্রেসিকে সৌন্দর্যে পরিণত করা, এই জায়গাগুলোতেও আপনি দেখবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু একটু মানে ভাবনা চিন্তা ওনাকে করতে হচ্ছে। কারণ জাতিসংঘ, বিশ্ব মানবাধিকার সংস্থা, ওয়ার্ল্ড ওয়াইড ওনার যে একটা অবস্থান ছিল সেখান থেকে প্রতিনিয়ত এগুলো মাইনাসে যাচ্ছেন। তো এই মুহূর্তে তিনি যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করেন, রাজনৈতিক দলগুলোর একাংশ খুশি হবে। বিএনপি মুখে মুখে বললেও অন্তরে খুশি হবে না, কারণ এখানে অশনির সংকেত তারা ফিল করবে, আর বাকিরা খুশি হবে। আবার আন্তর্জাতিকভাবে এই সিদ্ধান্তগুলো পরবর্তী সময়ে ওনার জন্য ঝামেলা হতে পারে বা আগামী দিনগুলোতে। তো সবকিছু মিলিয়ে একটা মাইন্ডকার চিপায় তিনি পড়ে আছেন যে তিনি আসলে কি ঘর সামলাবেন নাকি বাহির। তবে ওনার অবস্থান আমরা এতটুকু স্পষ্ট বুঝতে পারছি, কোন রকমে ভাই একটা নির্বাচন দিয়া তিনি আসলে এই সিচুয়েশনটা থেকে বের হতে চাচ্ছেন। দেখা যাক কি হয়।